আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, নিউ ইয়র্কের আবহাওয়া অত্যন্ত কি বলবো, দুর্বিষহ আবহাওয়া। প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে নানা জটিলতা তো আছেই। তো দুটি প্রসঙ্গ, অত্যন্ত সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আ যে হাসিনার রাজনীতির আসলে কবর দিয়ে দিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আল জাজিরার এক সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে এই বক্তব্যটা, এবং আমাদের রাজনীতিতে এই যে ধরেন ২০০১ এর পরে যে প্রপার যে নির্বাচনের যেই একটা আয়োজন, সেই আয়োজনে আমরা দেখছি যে সেই ২৪ বছর পরেও ১৯৪৭ সাল থেকে যে ধারার রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, যে ধর্মকে পুঁজি করে রাজনীতি, ধর্মভিত্তিক আ বেশভূষা ধরে ধর্মভিত্তিক কথাবার্তা বলে মানুষের মন জয় করার যে কৌশল, সেই সেই ধারার আসলে খুব বেশি পরিবর্তন হয়নি। তো সজীব ওয়াজেদ জয়কে দিয়ে শুরু করি। ১ম এই আমরা তার একটি বক্তব্যটা যদি শুনি তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা বলছি যে সজীব ওয়াজেদ জয় তার মায়ের রাজনীতির, হাসিনার রাজনীতির কবর রচনা করে দিয়েছে। আ আমরা একটু শুনি। Indicated that your mother is planning to retire from Yes. politics. So after this, I mean, if she was ever able to go back to Bangladesh, she's not going to be in the political space anymore? No, she's old. My mother's elderly. This was going to be her last term anyway. She wanted to retire. So this is, in a sense, the end of the Hasina era. Possibly, yes. Okay. দর্শক, আমরা আবার আবার একটু শোনাই আপনাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। You indicated that your mother is planning to retire from Yes. politics. So after this, I mean, if she was ever able to go back to Bangladesh, she's not going to be in the political space anymore? উপস্থাপক জিজ্ঞেস করছেন যে আপনি কি মনে করছেন যে আপনার মা রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন, বা তিনি যদি বাংলাদেশে কখনো যদি আবার ফেরার সুযোগ পান, তিনি কি আর এর মধ্যে থাকবেন কিনা? জয় যেটি বলছে, No, she's old. My mother's elderly. জয় বলছে আমার মা বৃদ্ধা, আমার মা বয়স্ক। This was going to be her last term anyway. She wanted to retire. শেখ হাসিনা রিটায়ার করতে যাচ্ছেন, এটা তার টার্ম শেষ আর কি। So this is, in a sense, the end of the Hasina era. Possibly, yes. মানে হাসিনা জামানার শেষ, উপস্থাপক বলছেন। জয় তার সঙ্গে এগ্রি করছেন যে ইয়েস। Okay. So you're saying that if the Awami League does get a chance to re-enter Bangladesh politics, it'll be without her. Yeah. অর্থাৎ বাংলাদেশে যদি আওয়ামী লীগ কখনো আবার রাজনীতির সুযোগ পায় বা সুযোগ করে নিতে পারে, তাহলে সেটি হবে হাসিনা বিহীন, এবং তার পুত্র তার সঙ্গে একমত। এই যে সজীব ওয়াজেদ জয় যে কথাটি বলল, এই কথাটি যদি আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতা বলতো, ইতিমধ্যে দেখতেন যে বহিষ্কার এবং তাকে ধাওয়া পাল্টা ধাওয়ার নানা রকমের আয়োজন শুরু হয়ে যেত বিশ্বব্যাপী। এবং ভেরি আনফরচুনেটলি শেখ হাসিনা আবার গতকালই দিল্লির প্রেস ক্লাবে একটা বক্তব্য দিয়েছেন, রেকর্ডেড বক্তব্য, তাও ভার্চুয়ালি ও আসতে পারেন নাই, আসতে দেওয়া হয়নি। সেই তার সেই পুরাতন সেই কাসুন্দি, যে সুদখোর ইউনূস, হাসিনা সে একেবারে নিষ্পাপ, তার জনপ্রিয়তা, অর্থনীতি, ভারতের তোষণ, এই সবকিছু মিলায় হাসিনা কিন্তু সেই তার পুরাতন রেকর্ড বাজিয়ে যাচ্ছে। অথচ দেখেন, এই দলটার কিন্তু একটা সুযোগ ছিল। হাসিনা যদি মাফ চাইতো, হাসিনা যদি বলতো যে আমি সকল দায়-দায়িত্ব নিয়ে সরে গেলাম, আমি নতুন নেতৃত্ব দিলাম, আমার দলের এরা এই কাজগুলা করছে, এরা টাকা লুট করছে, আমি নিজে দায়িত্ব নিয়ে টাকাগুলা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতের ব্যবস্থা করে দিচ্ছি, আমি সবকিছু করছি, সেটি না করে হাসিনা, আপনারা দেখছেন যে গত ১৬-১৭ মাস ধরে হাসিনা অব্যাহতভাবে কিন্তু হুমকি দিয়ে গেছে, ধমক দিয়ে গেছে, এরে কাটিয়ে ফেলবে, এরে মারিয়ে ফেলবে, এর ঘর জ্বালায় দেবে, এর হাত কাটিয়ে ফেলবে, কারে ফাঁসি দিছি, আরো ফাঁসি দিব। অর্থাৎ ধরেন একটা, মানে তার যে কোনো শিক্ষা হয় নাই, তার যে কোনো পরিবর্তন হয় নাই, সেটি ইন্ডিকেট করছিল। এবং আজকে আপনার এই মুহূর্তে জয়ের যে বক্তব্যের কিছু অংশ শুনলেন, তাতে বুঝতে পারছেন যে তার রাজনৈতিক কবর রচিত হয়ে গেছে। তার ব্যাপারটা তার ছেলেই ওন করছে না, তাকে তার ছেলেই ধারণ করছে না। তো আমার মনে হয় যে এর মধ্যে নিশ্চয়ই আওয়ামী লীগ যারা করেন, এখনো আওয়ামী লীগের অনুসারী, তাদের জন্য অনেক ধরনের শিক্ষা রয়েছে, যদি তারা সেটি গ্রহণ করেন, যদি তারা সেটির থেকে বোঝেন যে তারা যে গণহত্যা চালিয়েছেন, তারা যেই নিপীড়ন চালিয়েছেন মানুষের উপরে, গণতন্ত্রের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে, শেখ মুজিবের নামে, সেটি আসলে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে গেছে, এবং সজীব ওয়াজেদ জয় সেটি উপলব্ধি করতে পারছেন। আসলে হয় কি, দীর্ঘদিন বিদেশে থাকলে মানুষ কিন্তু অকপটে
সত্য কথা বলে ফেলে। আপনি ধরেন দীর্ঘদিন যারা বিদেশে থাকে তারা চাইলেও কিন্তু মিথ্যা বলাটা একটু কঠিন হয়ে যায়। কারণ মানে বিদেশি জীবন বিশেষ করে পশ্চিমা পৃথিবীর হচ্ছে সত্যের উপরে নির্ভরশীল। আপনি সত্য বলবেন, আপনার অপরাধ কম। আপনি যদি সত্য স্বীকার করেন, আপনি যদি ভুল স্বীকার করেন, দায় স্বীকার করেন, সেক্ষেত্রে আপনার মধ্যে যে মানসিকতা গড়ে ওঠে, আমি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে তার একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। তো এখন আসেন দ্বিতীয় প্রসঙ্গে। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে যেটি বলছিলাম যে ১৯৪৭ থেকে আমাদের এখানে ধর্মের ব্যবহার খুবই মারাত্মক এবং ধরেন বিশেষ করে নির্বাচনের সময় সবাই মাথায় টুপি লাগায়, মহিলারা ঘোমটা দেয়, আল্লাহ রসুলের নাম নানা রকম ভাবে আসলে নানা রকম ভার্সানে এটি শুরু হয় এবং এবারের ভোটের প্রচারণায় জামাত অনেক আগে থেকেই শুরু করে এবং জামাতে ইসলামীর কিছু, কিছু বক্তব্য আমরা দেখেছি যে জামাতে ইসলামীকে ভোট দিলে সে বেহেশতে যাবে। বেহেশতের টিকেট তারা বিক্রি করছেন। তারা বলছেন যে মানে জামাতই একমাত্র দল, ইসলামিক দল তারা ভোট দিলে দুনিয়া এবং আখিরাত ২ জায়গাতেই কল্যাণ হবে। এবং মানে একটা অদ্ভুত একটা মানে আমি একটা শব্দ ব্যবহার করেছি দেখবেন যে কি একটা অবস্থা অর্থাৎ যে কি যে একটা জটিল অবস্থা। ধরেন জামাত ইসলামী কিন্তু ইসলামিক আ ধরেন তাদের যে ধারাবাহিকতা যে রাজনীতির, সেই রাজনীতি থেকে তাদের যে পরিবর্তন, তাদের যেই মানে দৃশ্যমান তাদের যে অবস্থানের যে পরিবর্তন, সেটিও কিন্তু কি বলবো আ আ মানে অবাক করার বিষয় আরকি যে একটা সময় তারা ইসলামিক শাসনের কথা বলেছেন, ইসলামিক শরিয়ার কথা বলেছেন। এখন তারা সেখান থেকে সরে আসছেন এবং এবারই জামাত বিস্ময়করভাবে একজন হিন্দুকে মনোনয়ন দিয়েছেন। হিন্দু ধর্মের একজন মানুষকে খুলনা ১ আসনে মনোনয়ন দিয়েছেন কৃষ্ণ নন্দী এবং আমরা কৃষ্ণ নন্দীর একটা বক্তব্য যদি শুনি। তারুণ্যের এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে। হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে, আজ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেবে। এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিয়েই আজ জামাত ইসলাম। অনেক অদ্ভুত একটা অবস্থা। মানে ধরেন এটার কোনো ক্লিয়ার কোনো ব্যাখ্যা কিন্তু নাই আরকি। যে আপনি জামাত ইসলামের আসলে জামাত ইসলাম চাচ্ছে এক ধরনের উদার রাজনীতিকরণ, উদার রাজনীতির আবহ তৈরি করা। কিন্তু তাদের আসলে সংবিধানে তাদের দলীয় যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে কি আছে? সেই গঠনতন্ত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না। আমি অ্যাকচুয়ালি জামাতের আমির শফিক সাহেবকে আমন্ত্রণ জানিয়েছি। উনি যদি সময় দেন আমরা হয়তো বিষয়গুলো বিস্তারিত বোঝার চেষ্টা করব। তবে ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন যে অ্যা এ ধরেন এই যে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়ে যে সমালোচনা হচ্ছে, সেই সমালোচনাকে কাউন্টার করার জন্য আবার আমাদের আবার এক শ্রেণীর আলেম ওলামা তারা আবার এটাকে আবার এক ধরনের কাউন্টার করছেন। আমি যদি একটু শোনাই আপনাকে। ভিতরে বেঈমান মনে করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে বেঈমান, অবশ্যই সে এই ইসলামকে পছন্দ করেই এই দলের সদস্য হয়েছে। ভিতরে একখানি ইমান অবশ্যই আছে, সে তো এই হচ্ছে কি অবস্থা। তো এর মধ্যে ধরেন তারেক রহমান সাহেবের রাজনৈতিক যেই নির্বাচনী যে সফর সেটি শুরু হয়েছে। সেই সফরে একটা অংশ যদি আমি আপনাদেরকে দেখাই, গত পরশুদিনের একটা বক্তব্য। ভূমিকম্প হলো না কয়েকবার? নরসিংদীতে হয়েছিল, নরসিংদী এখানে হয়েছে ভূমিকম্প, উৎপত্তিস্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শেরিকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে তোরা এগুলা বন্ধ কর, না হলে আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? কাজে আসুন এই শেরিকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। অর্থাৎ বিএনপিও ধর্মভিত্তিক যে বিষয়টা তার কাউন্টারে তার বক্তব্য নিয়ে আসছে। বিএনপিও বোঝাতে চাচ্ছে যে আহ মানে কি বলবো? সবারই একই অবস্থা আরকি। মানে ধর্মটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজনৈতিক প্রচারণায়। মহিলারা ঘোমটা দিয়ে ঘুরছেন, সার্জিস মাথায় টুপি দিয়ে ঘুরছে, এনসিপি মাথায় টুপি দিয়ে ঘুরছে, মির্জা ফখরুল মাথায় টুপি দিয়ে ঘুরছে। অর্থাৎ মানে কোন গুণগত কোনো পরিবর্তন আসলে হলো না আরকি। আমাদের রাজনীতির ধর্মের যে ব্যবহার ৪৭ থেকে শুরু হয়েছে, সেটি কমলো না। আমি মানে এটার একটা অদ্ভুত এক চমৎকার একটা ওয়াজের হুজুরের এক বক্তব্য শুনেছিলাম। সেটি দেখেন যে সেটি কতটা বাস্তব আমি যদি আপনাদেরকে একটু শোনাই।
যুবলীগের ক্যাটা আর হুজুর করেছে আমাকে প্রধানমন্ত্রীর নাম ধরে দোয়া করা লাগবে, এমন ভয় দেখাতে, ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা, সবাইকে আল্লাহুম্মা আমিন। আমাদের প্রধানমন্ত্রী কোরআন তো আছে, ওই জবরের জায়গা জের বাড়িছে, জোরে কোন কথা ঠিক কিনা? ফেলায় ফেলায় অনেক সময় জবর ও জের হইয়া যায়। হয়তো বিএনপির লোকেরা বলবে হুজুর আমাদের নেত্রীর কথা কি কোরআনে নাই? এখন হুজুর বলতেছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। এর জায়গায় ডাক আছে, কি করবে? ঠেলা। এই যে ঠেলা, এই যে হুজুর যে সহজ কথায় যে কথাটা বললেন, এটা হচ্ছে বাস্তবতা আর কি। যে সবাই মনে করে, এবং আপনারা দেখেছেন হাসিনা আমলে ওয়াজে, মসজিদের খুতবায় হাসিনা দুঃশাসনকে ইঙ্গিত করে কোনো কথা বলা যেত না। ইদানিং আমরা দেখছি যে সামনেও এই জাতীয় কিছু ঘটনা ঘটছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্লিপ আসছে। অর্থাৎ ধর্মটাকে সবাই তার মতো করে ব্যবহার করতে চায়, ধর্মটাকে ব্যবহার করে সবাই রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। বিশ্বের কাছে মানে আমি বুঝি না আরকি কে কি ইয়ে করতে, মানে কে কিভাবে এটা ব্যবহার করছে, কেন করছে? এবং আমি বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি অনুরোধ করব যে ধরেন ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা-কলি যেই প্রতীকেই নির্বাচন করুক, যোগ্য মানুষ যাকে আপনারা মনে করেন যে ফ্যাসিস্টের বিপক্ষে ছিল, হাসিনা আপার লোকদেরকে আমি রক্ষা করব, তারা আমার সাথে আছে, এই কথা যারা বলবে তাদেরকে আমাদের সমর্থন করার কিছু নাই। হাসিনার প্রতি অনুরক্তদের সমর্থন করার কিছু নাই। যাদের মাধ্যমে হাসিনারা পুনর্বাসিত হতে পারে, আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে, তাদের বিপক্ষে আমাদের অবস্থান একদম স্পষ্ট। মানুষ দেখে যাকে দিয়ে আপনারা মনে করবেন যে এই লোকটি সৎ, আসলে সৎ অসৎ বিষয়টা আপেক্ষিক। কে কখন সৎ, কে কখন অসৎ। যে লোকটা দেশপ্রেমিক, যার জীবন যাপনের মধ্যে আপনারা দেখেছেন যে এই লোকটা দেশকে ভালোবাসে, এই লোকটা মানুষকে ভালোবাসে, এই লোকটা সর্বোচ্চতম সময়ে ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করে, এই জাতীয় লোককে আপনারা দয়া করে বেছে নেন। টুপি, দাড়ি, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি দেখেন যে নির্বাচনের মাঠে জাতীয় পার্টি দেখলাম নমিনেশন দিয়েছে। এই হাসিনার অন্যতম এই ফ্যাসিস্ট এই জাতীয় পার্টি কিভাবে তার ব্যাপারে সবাই কিন্তু চুপ হয়ে গেল। আপনি যদি দেখেন যে প্রথম জাতীয় পার্টির অফিস ভাঙতে গেল, এই করতে গেল, ওই করতে গেল, বলা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখন জাতীয় পার্টির জিএম কাদের না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, না ভোট দিতে সবাইকে আহ্বান জানাচ্ছে। এবং এ পর্যন্ত কোন রাজনৈতিক দল এই যে না ভোটের পক্ষে যে প্রচারণা বা না ভোট দেওয়ার যে আহ্বান বা জাতীয় পার্টির এই যে নির্বাচনে অংশগ্রহণ, এটি নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য আমি শুনি নাই, আমি পাই নাই, আমার চোখে পড়ে নাই। জোরালো কোনো বক্তব্য বা প্রতিবাদ আমার চোখে পড়ে নাই। তো এই যদি হয় অবস্থা, তাহলে এই জুলাই বিপ্লব পরবর্তী যে নির্বাচনটি আসছে, সেই নির্বাচনের সুফল আমরা ঘরে তুলতে পারবো কিনা জানি না। দয়া করে কোনো কিছুতেই বিভ্রান্ত হবেন না। আমার ব্যক্তিগত কোনো চয়েস নাই। আমার ব্যক্তিগত কোনো মার্কার প্রতি কোনো চয়েস নাই। আমি শুধু বলব যে জাতীয় পার্টিকে ঠেকান। জাতীয় পার্টিকে কোনোভাবেই সুযোগ দেওয়ার কোনো কিছু নাই। এগুলো ১৬ টা বছর হাসিনার ফ্যাসিজমকে শক্তিশালী করে বাংলাদেশের মানুষকে গুম, খুন, হত্যার শিকার করেছে। হাসিনার দায় যতটুকু, জাতীয় পার্টির দায় কোনো অংশেই কম নয়। তারা ছিল প্রত্যক্ষ সহযোগী। এর বাইরে যে মার্কাগুলো আছে, সেই মার্কাগুলো আমি তো বললামই, যাকে আপনাদের যোগ্য মনে হয়, যাকে আপনারা মনে করেন যে দেশের জন্য কার্যকর হবে, দেশ এগিয়ে যেতে সহায়তা করবে, যারা উদার দৃষ্টিতে দেশ পরিচালনা করবে, যারা রাজনৈতিক হিংসা, বিদ্বেষ, কামড়াকামড়ি, রক্তারক্তি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে, যাদের মধ্যে একটা ভীষণ আপনারা দেখতে পাবেন, ব্যক্তি মানুষটিকে আপনারা যদি পছন্দ করেন, আপনারা ভোট দেবেন। জনগণ যাকে ভোট দেবে তার পক্ষে আমার অবস্থান থাকবে। অর্থাৎ আমার ব্যক্তিগতভাবে আমার কোনো চয়েস আমি এখন পর্যন্ত ঘোষণা করছি না। আমি পর্যবেক্ষণ করছি যে সকল রাজনৈতিক দলের কার্যক্রম পর্যবেক্ষণ করছি। নিশ্চয়ই হয়তো নির্বাচন আরো এগিয়ে আসুক। নিশ্চয়ই আমরা সুনির্দিষ্টভাবে কিছু এন্ডোর্সমেন্ট হয়তো দিতেও পারি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। জাস্ট সর্বশেষ কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য এই আয়োজন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে পাশে থাকুন। আপাতত দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।